তো আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইন বার কাউন্সিল এবং জুডিশিয়ারির সিলেবাস হিসেবে আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদের আছে, সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো আমরা যেভাবে দেখব যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা 1 থেকে 21 পর্যন্ত ধারা দেখব এবং 1 থেকে 21 পর্যন্ত ধারাগুলোতে যে কোনগুলো প্রিলির জন্য সেট করা হয়, কোনগুলো রিটেনের জন্য সেট করা হয় বা কোনগুলো ভাইবার জন্য সেট করা হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা 1 থেকে 21 পর্যন্ত এভাবে পড়ব যাতে করে প্রিলি, রিটেন, ভাইবা তিনটেই কাভার হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রিলির জন্য যখন পড়ি তখন শুধু প্রিলির জন্য পড়ি, আবার যখন রিটেনের জন্য পড়ি তখন শুধু রিটেনের জন্য পড়ি, আবার যখন ভাইবার জন্য পড়ি তখন আবার ভাইবার জন্য পড়ি। কিন্তু একসাথে কিন্তু প্রিলি, রিটেন, ভাইবা আমরা পড়তে পারি। জাস্ট সেই জিনিসটাই আমরা বলার চেষ্টা করব, আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের নির্ধারিত টপিক হচ্ছে, যে টপিকটার উপরে আজকে আলোচনা করব যেটা হচ্ছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির সিলেবাস, প্রিলি, রিটেন, ভাইবা সমস্ত পরীক্ষা আমরা যাতে কাজে লাগাতে পারি। তো আমার টপিক হচ্ছে সেকশন 1 থেকে 21 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 1 থেকে 21। আচ্ছা, প্রথমে আমরা আইন একটু বুঝে নিই। তো আপনারা যারা আমার সামনে আসেন তারা একটু খাতা কলম নিয়ে নেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে পরবর্তীতে পড়াশোনা করতে। তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি। প্রথমে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন মানে সাবজেক্টটি আগে বুঝি। এখন আমরা সাবজেক্টটি যদি না বুঝি তাহলে আমরা এই সেকশনগুলো কিভাবে বুঝবো, রাইট? তো এই সাবজেক্টটি বলতেছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই কথাটি কি? আচ্ছা, সুনির্দিষ্ট মানে কি? সু মানে একেবারে পারফেক্ট, নির্দিষ্ট মানে নির্দিষ্ট করে দেওয়া। তার মানে আমি যদি বলি যে আমি জরিনা নামক মেয়েকে ভালোবাসি, আমাকে জরিনা নামক মেয়ের সাথেই বিয়ে দিতে হবে, মানে একেবারে স্পেসিফিক, মানে একেবারে সুনির্দিষ্ট। এভাবে মানে আমি যেভাবে চাবো ঠিক সেভাবেই যখন প্রতিকার দেওয়া হবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন কথা বলে। একটা যদি উদাহরণ দেই, আপনার সাথে আমার সাথে চুক্তি হলো খাল কাটার। আপনি বলতেছেন আমি খাল কাটবো না। এখন আপনি খাল কাটতে বাধ্য কি বাধ্য না সেটা পরের বিষয়। যদি এরকম একটা অবস্থা দাঁড়ায় যে খাল না কাটলেও প্রতিকার দেওয়া যায়, খাল না কাটলেও আপনি প্রতিকার পাবেন, তাহলে প্রেক্ষাপট আলাদা। আবার আপনাকে খাল কাটতে হবে কারণ আপনি যদি সেই মানে চুক্তির কন্ডিশনগুলো ফুলফিল না করেন। আমি যেটা বলতে চাচ্ছি মানে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেভাবে প্রতিকার চাওয়া হবে ঠিক সেভাবে দেওয়ার নামই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। স্পেসিফিকভাবে দিবে, নাইলে দিবে না। দিলেও স্পেসিফিকভাবে দিবে, না দিলেও স্পেসিফিকভাবে দিবে। ওকে, তো আমরা 1 থেকে 21 পর্যন্ত আমি বারবার যেটা বলার চেষ্টা করি যে আমাদেরকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝতে হবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো না বুঝলে আমরা বার কাউন্সিল এবং জুডিশিয়ারি যেই পরীক্ষাই বলি না কেন আমরা কিন্তু ভালো করতে পারবো না, রাইট? তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। তো 1 থেকে 21 পর্যন্ত আমরা দেখব যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কত। আর আমাদেরকে মনে হয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যদি 1 থেকে 21 পর্যন্ত চিন্তা করি, তাহলে আমরা যদি 1 থেকে 21টা ধারাকে 21টা ধারাই মনে করি তাহলে আমাদের মাথার বোঝাটা অনেক বেশি বেড়ে যাবে। আমি দেখাবো যে 1 থেকে 21 পর্যন্ত আমাদেরকে খুব বেশি ধারা পড়ার দরকার নেই। ভাই কেন পড়বো? যেটা পরীক্ষায় কাজে লাগবে না সেটা কেন পড়বো? সেটা পড়ার তো কোনো মানে হয় না, ঠিক না? মানে আমার কথা হচ্ছে যে আমি পণ্ডিত হব নাকি পরীক্ষার নাম্বার পাবো। আমি বারবার যেটা প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করি যে আমাকে আগে পরীক্ষার নাম্বার পেতে হবে, আমাকে বিচারক হতে হবে, আমাকে অ্যাডভোকেট হতে হবে। শুধু আমি স্কলার হয়ে 1 থেকে 21 পর্যন্ত পড়লাম সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমরা যে টপিকটি আলোচনা করব, কোনো লাভ নাই তো। কারণ পরীক্ষায় তো আমার মানে কি বলবো, পরীক্ষায় তো আমার 13 ধারা আসবে না, 14 ধারা আসবে না। ঠিক আছে বিষয়টা? ওকে,
তাহলে আমরা দেখব, প্রথমেই দেখব যে 1 থেকে 21 যদি শুরু করি, তাহলে আমাদেরকে 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করতে হবে না, আমরা সরাসরি 5 ধারায় চলে যাব। 5 ধারায় যেটা বলছে যে 5 ধারায় যেভাবে বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে দেওয়া হয়, আমরা যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নিয়ে কথা বলতেছি, মানে হাউ, কিভাবে এই স্পেসিফিক রিলিফটা দেওয়া হয়। ফার্স্ট অপশন, যে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে মনে করেন আপনি একটা মামলায় জিতছেন, ওকে, জয়লাভ করছেন, তো অপরপক্ষ পরাজিত হয়েছে, ওকে। তো আপনি একটা মামলায় জয়লাভ করছেন, সেই মামলাটি ছিল জায়গা জমি নিয়ে, ওকে। এখন আপনি যেহেতু জিতছেন, জয়লাভ করছেন, আপনার পক্ষে ডিক্রি আসছে, তো আপনি কি করবেন, সেই সম্পত্তি দখলে যাবেন। আদালত বলবে যে সে যেহেতু জয়লাভ করছে, তাকে দখল অর্পণ করার আদেশ দিবে আদালত। মানে ক্লিয়ার বিষয়টা? এই যে মানে আমার যেই প্রাপ্যটা সেটা আমাকে বুঝিয়ে দিবে এবং স্পেসিফিকভাবে বুঝিয়ে দিবে। আমি 10 কাঠা জমি আমার পক্ষে আসছে, এখন আমাকে 7 কাঠা দিলে হবে না। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে কোনো সম্পত্তির দখল গ্রহণ মানে আদালত প্রথমে সেটা নিবে এবং যে দাবি করে সে যদি প্রমাণ করতে পারে দাবির অনুকূলে, তখন তাকে অর্পণ করবে। তার মানে হচ্ছে কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং তা যে দাবি করে দাবিদারকে অর্পণ করার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। এটা হচ্ছে 1 নাম্বার অপশন, মানে 5 ভাবে দেওয়া যায়, 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। আমরা একটা দেখলাম। 2 নম্বর হচ্ছে যে মনে করেন আপনার কোন একটা কাজ করার ব্যাপারে কি বলবো, যে ওই কাজটা করতে আপনি বাধ্য, ওই কাজটা করতে আপনি বাধ্য, যে কাজটা করতে আপনি বাধ্য, সেই কাজটা যাতে আপনি করেন, এই আদেশের মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকার করবে। ক্লিয়ার? মানে আপনি একটা কাজ করতে বাধ্য, কিন্তু আপনি সেই কাজটা করতেছেন না, আপনার অপরপক্ষ আদালতে যাবে, আদালতে গিয়ে বলবে যে আদালত সে তো এই কাজটা করতে বাধ্য, তখন আদালত আপনাকে বাধ্য করবে, মানে বাধ্য কাজটা করার জন্যই বাধ্য করবে। অর্থাৎ 2 নাম্বার হচ্ছে যে কাজটা করার জন্য বাধ্যবাধকতা রয়েছে, সেই কাজটা করার ব্যাপারে আদালত আদেশ দিবে। এই যে সেই কাজটা করার ব্যাপারে আদালত আদেশ দিয়ে আপনার মাধ্যমে করা কাজটা করালো, এটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে 2 পর্যন্ত আমরা বুঝলাম, আমরা কি ক্লিয়ার বুঝতেছি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ঠিক উল্টোটা, যে আমাদের মানে যেটা আমাদের করা উচিত না বা যেটা আমি করতে পারবো না, সেটা যখন করতে যাই, তখন আমার অপোজিট পক্ষ আদালতে যাবে, আদালত বলবে যে আদালত তার তো এটা করার কোনো অধিকার নাই, সে কেন এটা করতেছে, সে কেন এটা করতেছে। সাপোজ মনে করেন যে আমার জসিমের বাড়ি যাওয়ার কোনো অধিকার নাই, কিন্তু আমি জসিমের বাড়ি যাচ্ছি বারবার, তখন তখন অন্য পক্ষ অভিযোগ করছে, স্যার সে তো বারবার শুধু জসিমের বাড়ি যাচ্ছে, সে জসিমের বাড়ি কেন যাবে আদালত, সে দেখেন যে এই কারণ দিতেছি, এই কারণে সে জসিমের বাড়ি যাইতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে একটা লোকের যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা নাই, তাকে আদালত বলবে তুমি এটা করতে পারবা না। আচ্ছা ভাই, আদালতের কি কোনো কাজ নাই? আদালত কি আপনি কি এটা বলে দিবে? আদালত দেখবে অপর পক্ষ প্রমাণ করতে পারে কিনা যে তার কি কারণে সেই কাজটা করতে পারবে না, বা সে কি কারণে এই কাজটা করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? যে 3 নাম্বার হচ্ছে যা না করার ব্যাপারে একটা লোকের মানে ম্যান্ডেটরি প্রভিশন নাই বা ম্যান্ডেটরি কথাবার্তা নাই, তখন সে যদি ওই কাজটা করতে যায়, সে যাতে না করতে পারে এটার আদেশ দিবে আদালত। এই যে দেখেন স্পেসিফিকভাবে আদালত আদেশ দিয়ে দিবে। ক্লিয়ার বিষয়টা? তো এইভাবে হচ্ছে আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখন মনে করেন যে আপনার সাথে আমার চুক্তি হলো, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মনে হয় কি যে এখানে 57টা সেকশন, খুব সহজ। আসলে বিষয়টা এরকম না, হ্যাঁ বুঝতে পারলে সহজ। মনে করেন যে আপনার সাথে আমার চুক্তি হলো, তো আমি
বলতেছি যে ঠিক আছে, আমি যদি চুক্তি ভঙ্গ করি তাহলে তুমি আমাকে ক্ষতিপূরণ দিয়ে দিও, বা সেই ব্যক্তি বলতেছে আমি যদি চুক্তি ভঙ্গ করি তাহলে আমি যেন তাকে ক্ষতিপূরণ দিয়ে দিই। আচ্ছা, আপনার সাথে আমার সাথে চুক্তি হলো, আমরা যদি ক্ষতিপূরণ দিয়ে দেই, ক্ষতিপূরণ দিয়ে যদি সমাধান হয়ে যায়, তাহলে সে চুক্তি করার কোনো মানে হয়? তাহলে তো একটা লোক এখন চুক্তি করবে, একটু পরে ভঙ্গ করবে, এখন চুক্তি করবে, একটু পরে ভঙ্গ করবে, কারণ তার টাকা আছে, টাকা দিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আদালত বলতেছে, আইন বলতেছে যে না, সেটা করা যাবে না। এখানে যেটা বলার চেষ্টা করতেছে, যে কি বলার চেষ্টা করতেছে, এখানে যেটা বারবার বলতেছে যে এই আর্থিক ক্ষতিপূরণ ছাড়া অন্য যে কোনো ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে। তার মানে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের দ্বারা কি সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। ওকে, তার মানে আর্থিক ক্ষতিপূরণ ছাড়া অন্য যে কোনো ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। তো এখানে বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করি, যেমন মনে করেন যে একটা জায়গা নিয়ে প্রবলেম, তো তখন এক পক্ষ বলতেছে যে ক্ষতিপূরণ দিয়ে এটার সমাধান হবে না, এটা আমাকে বলে দেওয়া হোক যে এটা আমার জমি, এটা আমার ল্যান্ড। মানে আদালতকে বলতেছে যে এটা আমাকে বলে দেওয়া হোক, এটা আমার ল্যান্ড। তখন আদালত ঘোষণা করে দিল যে এই জমিটা তোমার। তার মানে দেখেন যে এখানে ক্ষতিপূরণের জায়গাটাকে ব্যবহার করলো না, আর ব্যবহার করতে পারবে না আদালত, যেটা আইনে নাই সেটা আদালত কিভাবে পারবে বলেন? তার মানে ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। যেমন আপনি অস্বীকার করতেছেন যে মিঠু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি এলএলএম করে নাই, ঠিক আছে, তখন আমি আদালতের কাছে গিয়ে বললাম যে আদালত সে তো স্বীকার করতেছে না, তো সে যদি আমাকে ক্ষতিপূরণও দিতে চায় আমি এটা নিব না। ক্ষতিপূরণ এই কথার সাথে সামঞ্জস্য না। আপনি ঘোষণা করে দেন যে মিঠু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এলএলএম কমপ্লিট করছে। ক্লিয়ার? তার মানে ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। আমাদের 4টা হয়ে গেল। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার বুঝতেছেন বলেন তো একটু? 5 নম্বর হচ্ছে যে একজন রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। আমি রহিম, আপনি করিম, তো আদালত দেখতেছে রহিম করিম এই মানে দুইজনকে আর বিশ্বাস করা যায় না, যার কাছে জমিটা থাকবে সে মানে জমিটাকে খেয়ে ফেলবে। ক্লিয়ার বিষয়টা? তখন আদালত বলবে ভাই কোনো দরকার নাই, আমি একটা থার্ড পার্সন নিয়োগ করি, তোমাদের ভালোর জন্য নিয়োগ করতেছি, তারপরে যে জিতবা তার কাছে জমিটা দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? তার মানে এই যে রিসিভার যে কথাটা বলে, যে রিসিভ করে, কি রিসিভ করে? দুই পক্ষের হয়ে সম্পত্তিটা রিসিভ করে, দুই পক্ষের হয়ে বিরোধীয় বিষয়টি রিসিভ করে। কে রিসিভ করায়? আদালত রিসিভ করে। আদালত বলে তুমি এটা একটু দেখভাল করো, এটা নিষ্পত্তি হোক, নিষ্পত্তি হলেই সমাধান হয়ে যাবে, তখন তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তার মানে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কয়ভাবে দেওয়া যায়? 5 ভাবে দেওয়া যায়। 5 ভাবে কি কি দেখলাম। এখন প্রশ্ন, বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে এখানে পিলি আসবে, রিটেন আসবে না ভাইবা আসবে এখান থেকে? তো এখান থেকে ভাইবাতে কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, জুডিশিয়ারিতে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বার কাউন্সিল ভাইবাতে কোশ্চেন এখান থেকে হতে পারে এভাবে যে সুনির্দিষ্ট প্রতিকার কি কিভাবে দেওয়া যায়। বার কাউন্সিল এবং রিটেনের জন্য ডিরেক্ট প্রশ্ন হচ্ছে, মানে লিখিত প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কতভাবে দেওয়া যায় বা সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া যায়। আর এমসিকিউ তো বুঝি যে সুনির্দিষ্ট প্রতিকার কয়ভাবে দেওয়া যায়, এভাবে ঠিক আসতে পারে। আচ্ছা, আমরা এখানে পাশের একটা জায়গায় পড়ছিলাম যে যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা নাই, সেই কাজটা না করার জন্যই আদালত আদেশ দিবে। তার মানে একটা নিষেধ করবে, রাইট? একটা নিষেধ করবে। তাহলে এই পাশের সি আমি যে 5টা পয়েন্ট বললাম, সেকশন 5-এর 5টা পয়েন্ট বললাম, 3 নম্বর পয়েন্টটা ছিল যে আদালত নিষেধাজ্ঞার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। ক্লিয়ার বিষয়টা?
তো এভাবে আসতে পারে যে সেকশন 5-এর কোথায় বলছে এই ইনজাংশনের কথা বা নিষেধাজ্ঞার মাধ্যমে যে দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে সেকশন 5 সম্বন্ধে ক্লিয়ার। তার মানে আমরা প্রিলি দেখলাম, রিটেন দেখলাম, ভাইবা দেখলাম, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির অংশ হিসেবে আসলে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট ফর প্রিলি, কোন জায়গাটা ইম্পর্টেন্ট ফর রিটেন, কোন জায়গাটা ইম্পর্টেন্ট ফর ভাইবা, নাকি সমস্ত জায়গাটাই বা সেকশন 5টাই হচ্ছে বার কাউন্সিল, প্রিলি এবং রিটেন বা জুডিশিয়ারি প্রিলি রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো না বুঝতে পারলে আমাদের হবে না। ওকে, নেক্সট সেকশন 6-এ বলছে যে পাসের সি এর কথা বলছে, ইনজাংশনের কথা, যে এটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। ওকে, পড়লাম। তাহলে এই সেকশন 6 কিসের জন্য বলেন তো? শুধুমাত্র এমসিকিউর জন্য। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করেন তো, যেখানে শুধু লাইনই আছে একটা, কি আছে সেখানে? যেখানে সেন্টেন্সেই আছে একটা, সেখান থেকে আবার রিটেন কোশ্চেন হয় কিভাবে? মানে যে প্রশ্নটাকে, যে অংশটাকে আপনি লিখে বড় করতে পারবেন না, সেই অংশটা নিয়ে তো মানে যারা প্রশ্ন করে তারা তো সেটা নিয়ে প্রশ্ন করবে না, ঠিক না? কারণ তারাও তো খাতায় কিছু চায় যে এই ছেলেটা, এই মেয়েটা খাতায় কিছু লিখুক। লিখবে কিভাবে? সে তো প্রশ্নই করছে এক লাইনের, মানে আমার সেকশনে দেওয়া আছে এক লাইন, বা যেটাকে বিস্তারিতভাবে আমি লিখতে পারি না, তাহলে সেটা নিয়ে বড় প্রশ্ন কিভাবে করবে? অসম্ভব। তার মানে সেকশন 6 নিয়ে আপনার প্রিলির বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই। এবার সেকশন 7-এ যান। সুনির্দিষ্ট প্রতিকারের সাথে বলছে যে আমরা যে পেনাল লসগুলো বলি, হ্যাঁ, মানে দণ্ডমূলক আইনগুলো বলি, এগুলো কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রয়োগ হবে না। তার মানে হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার প্রয়োগ করা যাবে না দণ্ডমূলক আইন প্রয়োগ করার ক্ষেত্রে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? যেটা কত সেকশনে বলছে? এরা সেকশনে বলছে সেকশনে বলছে 7 ধারায় বলছে এটা। তাহলে এখান থেকে শুধুমাত্র প্রিলি বেস হবে। ওকে, তারপর আমরা চলে যাই 8 এবং 9, মোস্ট ইম্পর্টেন্ট ফর বার কাউন্সিল এন্ড জুডিশিয়ারি। এবং আমরা 8 এবং 9 দেখব যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে এই জায়গাটা প্রিলি, রিটেন, ভাইবা সকল অংশের জন্য ইম্পর্টেন্ট, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার জন্য। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা সেকশন 8-এ যাই। সেকশন 8 এবং 9-এ যাওয়ার আগে আমরা যে জিনিসটা দেখব যে একটা কথা আছে যে দখলি সত্ত্ব। দখলি সত্ত্ব জিনিসটা কি? দখলি সত্ত্ব জিনিসটা কি? দখলি সত্ত্ব ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা জমিতে দখলে আসি, হ্যাঁ, দখলে আছে। তো এই যে দখলে আসি, তো 12 বছর দখলে আপনার জমিতে দখলে আসি। তো কত বছর দখলে আসি? 12 বছর দখলে আসি, বা এর বেশি সময় ধরে দখলে আসি। আপনি তো নাক টেনে ঘুমাচ্ছেন, মানে আমি বাধাহীনভাবে সেই জমির দখলে আসি, বাধাহীনভাবে সেই জমির দখলে আসি। আপনি আমাকে কোনো বাধা দিতেছেন না। তো এই 12 বছর বা বেশি সময় হয়ে যাওয়ার পরে আমি আদালতের কাছে গিয়ে বলবো যে আদালত, এই জমি আমার, আমি এত বছর ধরে দখলে আছি, আমাকে কেউ বাধা দেয় নাই। তার মানে হচ্ছে এই যে 12 বছর দখলে পাওয়ার পরে আপনি যে সত্ত্ব বা মালিকানা অর্জন করলেন, এটাকে বলছে দখলি সত্ত্ব। এটাকে কি বলছে? দখলি সত্ত্ব। তো এই দখলি সত্ত্বের উপর ভিত্তি করে আবার আপনি ধরেন একটা জমির মালিক, আপনি একটা জমির মালিক, সে জমিটার মালিকানার উপর ভিত্তি করে, সত্ত্বের উপর ভিত্তি করে
এবং হচ্ছে দখলি সত্যের উপর ভিত্তি করে আপনি ৮ ধারায় মামলা দায়ের করতে পারবেন। এবং আপনাকে বলে দিছে যে ১২ বছরের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন? নেটে কোনো প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে এই যে দখলি সত্ত্ব এবং মালিকানা সত্ত্বের উপর বেস করে আপনি ৮ ধারায় মোকদ্দমা দায়ের করবেন। এখন বিষয়টা হচ্ছে যে কত সময়ের মধ্যে করবেন, একটা টাইম আছে না? টাইম দেওয়ার জন্য তো লিমিটেশন একটা আছে, রাইট? তো এক টাইম তো আর কি বলবো, এক টাইম তো আর শুধু শুধু তৈরি করা হয় না। এক টাইম শুধু শুধু তৈরি করা হয় কেন? তৈরি করা হয় তৈরি করা হয় তেমনি লিমিটেশন একটা তৈরি হয়েছে আপনাকে টাইম দেওয়ার জন্য। বলছে আপনি যদি ৮ ধারায় মামলা করতে চান তাহলে আপনাকে ১২ বছরের মধ্যে মামলা করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে একজন মানুষ আপনার সম্পত্তির দখলে আছে, হ্যাঁ, আপনি যদি ১২ বছরের মধ্যে মামলা না করতে পারেন তাহলে তো এটা হচ্ছে বিষয়। তো তার মানে হচ্ছে ৮ ধারায় দেখলাম যে আচ্ছা, আপনি যে মামলা করবেন আপনাকে কোর্ট ফি দিতে হবে না? আপনাকে কোর্ট ফি দিতে হবে। তো আপনি কোর্ট ফি দিবেন কত? ওই বিষয়বস্তুর মূল্য কত তার উপর বেস করে কোর্ট ফি দিবেন কত? ওই বিষয়বস্তুর মূল্য কত তার উপর বেস করে। তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে আচ্ছা, বিষয়টা দাঁড়ালো এরকম যে আচ্ছা, এখন কি আমরা বুঝতে পারতেছি? আপনাকে মামলার বিষয়বস্তুর উপরে কি করতে হবে? আপনার কোর্ট ফি দিতে হবে। তার মানে সেই বিষয়বস্তুটার দাম কত সেই আনুপাতিক হারে আপনাকে কোর্ট ফি দিতে হবে। তো ৮ ধারায় মামলা করার জন্য আপনাকে কোর্ট ফি দিতে হবে অ্যাড ভলোরেম কোর্ট ফি। এখানে একটা পয়েন্ট একটু লিখে রাখি আমরা, যে এখানে যেটা হচ্ছে যে আপনার আচ্ছা, আমরা কি সবাই ক্লিয়ার বুঝতেছি এখন? আপনারা মাঝে মাঝে একটু বলবেন যে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। নেট একটু প্রবলেম হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, বাট কখন যে ক্লিয়ার বুঝি কখন ক্লিয়ার বুঝি না এটা একটু আপনারা বললে ভালো হবে আর কি। তো যাই হোক, যে ৮ ধারা একটা জিনিস মনে রাখবে যে দখলি সত্ত্ব আর হচ্ছে মালিকানার সত্ত্ব। দখলি সত্ত্ব আর হচ্ছে মালিকানার সত্ত্বের উপর বেস করে ৮ ধারায় মামলা করা হয়। ৯ ধারায় বলছে যে ধরেন আমি একটা সম্পত্তি দখলে আছি, তো আমাকে আপনি এসে বেদখল করলেন, মানে দখলচ্যুত করলেন। তো এই দখলচ্যুত হয়ে গেলাম, হয়ে যাওয়ার পরে আমি ৬ মাসের মধ্যে আমাকে মামলা দায়ের করতে হবে। মানে আমি পার্থক্যের জায়গাটায় যাচ্ছি যে ৮ এবং ৯-এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। এখানে দেখেন যে ৯ ধারায় আমাদের ৯ ধারায় সত্ত্ব মালিকানা আছে কিনা সেটা মুখ্য বিষয় না। এখানে মুখ্য বিষয় হচ্ছে যে আমি একটা সম্পত্তি দখলে ছিলাম, আমাকে বেদখল করা হয়েছে। আর ৮ ধারায় মুখ্য
হচ্ছে যে আমার দখল সত্ত্ব ছিল, দখলদার হিসেবে আমার মালিকানা ছিল, এবং আমি ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যে কোনোভাবে সেটার মালিক। ক্লিয়ার? মানে পার্থক্যের জায়গাটা আমরা বুঝতে পারছি যে আট ধারা শুধুমাত্র দখল সত্ত্ব, সত্ত্ব মানে আছে মালিকানা, শয়ব তয়ব মানে দাবি, আমি দখলদার হিসেবে দাবি করতেছি ইটস মাই প্রপার্টি, কারণ আমি মোর দেন 12 ইয়ার্স এই সম্পত্তির দখলে আছি এবং কেউ আমাকে বাধা দেয় নাই। যিনি প্রকৃত মালিক তিনি আমাকে বাধা দেন নাই। এখন যদি প্রকৃত মালিক আইসা বলে যে সম্পত্তি আমার, তখন আমি বলবো আপনি ছিলেন কোথায়? আমি তো 12 বছর ধরে এই সম্পত্তির দখলে আছি, আপনি ছিলেন কোথায়? তখন সে গিয়ে আদালতে বলবে যে এই সম্পত্তি আমার। ক্লিয়ার বিষয়টা? আর 9 ধারায় এই বিষয়টা, 9 ধারা বলছে যে সম্পত্তি আমার কি তার, এটা কোনো বিষয় না। সম্পত্তিটা কার এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি সম্পত্তির দখলে ছিলাম, এখন আমাকে বেদখল করা হয়েছে। বুঝতে পারছি? এবং আপনি আজকে ধরেন সেই সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হলো, আপনাকে দখলচ্যুত করা হলো, তাহলে আপনাকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। কত মাস? 6 মাসের মধ্যে। এবং এই যে আমরা দেখি না যে অনেক সময় রাস্তাঘাট এটা সেটা করে দেয়, সরকার উচ্ছেদ করে দেয়। তো সরকার যদি আপনাকে কোনো জায়গা থেকে বেদখল করে, তাহলে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। তার মানে হচ্ছে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা যদি হইতো তাহলে সরকারের বিরুদ্ধে প্রতিদিন কয়েক হাজার মামলা হইতো। কিভাবে বলেন তো? এই যে ফুটপাতে একটা মানুষ 5 বছর 10 বছর 20 বছর ধরে একটা জায়গা দখলে আছে, সে জায়গা জমি বিক্রি করতেছে, বা সে সেই জায়গা দখলে আছে, সে শাকসবজি বিক্রি করতেছে, সে টং দোকান নিয়ে বসছে, সরকার যখন তাকে উচ্ছেদ করতো বা করে, তখন কি হইতো? তখন হচ্ছে যে সরকারের বিরুদ্ধে তখন সে মামলা করত, তাহলে মামলায় ভরপুর হয়ে যাইত। আমি একটু সহজভাবে বলার চেষ্টা করতেছি, কারণ আমাদের স্কলার হওয়ার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে চাকরি পাওয়া। ক্লিয়ার বিষয়টা? চাইলে এই বিষয়টাকে একটু ক্রিটিক্যাল করা যায়। তো আমি ক্রিটিক্যাল ওয়েতে কখনোই যাই না, আমি আমার বাস্তব জীবনেও যাই না, আপনাদেরকে আর কি বলবো। যাক, 8 এবং 9 ধারাকে ক্লিয়ার? 8 এবং 9 এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথাও আমরা বুঝছি। এখন 8 এবং 9 প্রিলির জন্য পারফেক্ট। যেমন দখল সত্ত্ব বা মালিকানা সত্ত্ব সহ কত ধারায় মামলা করতে হবে? 8 ধারায়। কত বছরের মধ্যে, কোথায় বলা আছে? আবার একইভাবে 9 ধারায় কার বিরুদ্ধে মামলা করা যাবে না, অ্যাপিল রিভিউ রিভিশন করা যাবে কিনা। ক্লিয়ার? তারপর হচ্ছে যে শুধুমাত্র বেদখলের ক্ষেত্রে কোথায় মামলা করতে হবে, কত ধারার অধীন, এগুলো হচ্ছে প্রিলি বেস এবং ভাইভা বেস। রিটার্ন যেভাবে আসবে সেটা হচ্ছে যে 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য কি, বা এই যে পজেসরি টাইটেল বা মালিকানা সত্ত্ব বা দখল সত্ত্ব যে বলতেছি, এটার সাথে 9 ধারাকে আমরা কিভাবে রিলেট করতে পারি বা রিলেট করতে পারি না, ঠিক এভাবে রিটেন কোশ্চেনটা আসতে পারে এবং ফ্যাক্ট বেস প্রশ্ন আসতে পারে। ফ্যাক্ট বেস। ক্লিয়ার? আপনি তখন 9 ধারায় এটাকে উদ্ধার করবেন নাকি 8 ধারায় উদ্ধার করবেন, এই জিনিসটা আপনার কাছে জানতে চাওয়া হবে। তাহলে 8 এবং 9 শেষ, রাইট? তার মানে আমরা 1 থেকে যদি 9 পর্যন্ত চিন্তা করি ধারা, তাহলে আমরা ধারা পড়লাম 5, 6, 7, 8, 9। ক্লিয়ার? তারপরে দেখেন যে আমরা চলে যাব ধারা 12। আমাদেরকে 10, 11 পড়তে হবে না, আমরা চলে যাব ধারা 12। ধারা 12তে খুব ইন্টারেস্টিং কথা বলছে। যেমন আমি যদি একটু গল্প করে বলি যে ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসি, এখন সে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব না। ওকে, সে বিয়ে করবে না।
আমি আদালতে গেলাম, আদালত বলতেছে সে যদি তোমাকে বিয়ে না করে তাহলে তোমাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিবে। তখন আমি বলতেছি যে ভালোবাসার তো আর মূল্য হয় না, ভালোবাসার মূল্য হয় না। তখন আদালত রায় দিবে এরকম যে ভালোবাসার যেহেতু মূল্য হয় না, সো তুমি মিঠুর সাথে প্রেম করছো, ভালোবাসা করছো, ওকে বিয়ে করার জন্য, এখন তুমি বিয়ে করো, এখন তুমি বিয়ে করো। ক্লিয়ার বিষয়টা? মানে হচ্ছে যে কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে, মানে এনফোর্সমেন্ট করা যেতে পারে। আদালত বলবে যে না, তোমার সাথে যেই কথা ছিল তুমি সেই কথাগুলো রাখো এবং তোমাকে সেই কাজটা করতে হবে। তুমি তাকে 1 কোটি টাকা দিয়ে দিবা, তুমি তাকে এমন একটা সলিউশন দিবা, হবে না ভাই। কোনো ঝামেলার দরকার নাই, ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই। তোমার সাথে যে চুক্তি ছিল তুমি সেই কাজটা করো। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এখানে 4টা জায়গা বলছে যে এভাবে 4ভাবে 4টা সিচুয়েশন যদি হয় তাহলে আদালত বলবে ভাই কোনো ঝামেলা নাই, কিছু নাই, তোমার সাথে যে কথা ছিল তুমি সেই কাজটা করো, তোমার সাথে যে কথা ছিল তুমি সেই কাজটা করে দাও। যেমন 1 নম্বর পয়েন্ট, আমি একটা সম্পত্তি ট্রাস্টে রাখলাম, মানে কারো কাছে রাখলাম, কোনো জিম্মাদারের কাছে রাখলাম। সে কি করলো, সে ধরেন সাপোজ সম্পত্তিটা বিক্রি করে দিছে, তার উচিত ছিল কি সম্পত্তিটা আমাকে ফেরত দিবে। তো আমি যখন আমাকে ফেরত দেওয়া হচ্ছে না তখন আমি আদালতের কাছে গেলাম। তো আদালত বলবে যে এটা যেহেতু ট্রাস্ট প্রপার্টি, তাহলে তোমার সাথে যেরকম চুক্তি ছিল তুমি সেরকম ভাবে সম্পত্তিটা ফিরিয়ে দাও, এখানে ক্ষতিপূরণ কোনো বিষয় না। আমি ক্লিয়ার? যে ধারা 12-র মূল কথাটা হচ্ছে যে চুক্তি অনুযায়ী 4টা ক্ষেত্রে কাজ করা। কোন 4টা ক্ষেত্রে কাজ করবে তার একটা পয়েন্ট দেখলাম, যে সম্পত্তিটি যদি ট্রাস্টের অধীন হয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে যখন হচ্ছে মনে করেন যে দেখা গেল যে 2 পক্ষ চুক্তি করছে একটা কাজ করবে, দেখা গেল যে এক পক্ষ যদি কাজ না করে তাহলে অপর পক্ষের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ নির্ণয় করা সম্ভব না, যে অ্যাকচুয়ালি কত টাকা ক্ষতি হবে বা কি পরিমাণে ক্ষতি হতে পারে। যখন এটা ইজিলি নির্ণয় করা যাবে না যে কি পরিমাণ ক্ষতি হতে পারে, তখন আদালত বলবে কোনো ঝামেলার দরকার নাই ভাই, তোমার কাছে তোমার সাথে যে চুক্তি ছিল তোমার বিপরীত পক্ষের, তুমি তার কাজটা করে দাও বা চুক্তি অনুযায়ী তোমরা দুজনে কাজটা সম্পাদন করো। 2 নম্বর আছে একই কথা বলছে, যে অপর পক্ষ আমাকে ক্ষতিপূরণ দিতে চাইলো, বললো যে ঠিক আছে বন্ধু, আমি তো চুক্তি করছিলাম, এখন তো কাজটা করতে পারতেছিলাম না, তুই 10 লাখ টাকা নে ক্ষতিপূরণ হিসাবে। আমি বললাম যে এই ক্ষতিপূরণ ভাই আমার জন্য পর্যাপ্ত না, আমার এখানে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে, আমি 10 লাখ টাকা দিয়ে কি করব? তোমার 10 লাখ টাকা দিতে হবে না, তুমি কাজটা করো ভাই। আদালত বলবে হ্যাঁ আপনি কাজটা করে দেন, আপনার সাথে যে চুক্তি ছিল সেই কাজটা করে দেন, আপনার টাকা দিতে হবে না, কারণ আপনি যে টাকা দিতে চাইতেছেন সেটা ক্ষতিপূরণ হিসেবে পর্যাপ্ত না। সেখানে ক্ষতিপূরণ হচ্ছে 10 টাকা, আপনি বলতেছেন 1 টাকা দিবেন, তাহলে কেমন হইব? ক্লিয়ার বিষয়টা? এটা হলো একটা, যখন আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না তখন আদালত বলবে যে ঠিক আছে তুমি কার্য সম্পাদন করো, কাজটা শেষ করে দাও, মানে এনফোর্স করার আদেশ দিবে, কন্ট্রাক্টটা এনফোর্স করার আদেশ দিবে। তারপর হচ্ছে যে দেখা গেল যে আমি আপনার সাথে চুক্তি করলাম, তো আমি যদি কাজটা না করি তাহলে দেখা গেল যে আপনি ক্ষতিপূরণ পাবেনই না মানে আমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাই নাই। তখন আপনি আদালতের কাছে গেলেন, যে আদালতকে বললেন যে আদালত, তার সাথে আমার এই চুক্তি হয়েছিল, সে তো এখন কাজ করতেছে না, সে তো এখন কাজ করতেছে না, তাহলে
আর তার কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না, তখন আদালত বলবে ঠিক আছে, যেহেতু তার কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না, সেই কাজটা এখন করবে। ক্লিয়ার? তাহলে এই চারটা ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিবে। আমরা কি বুঝতে পারতেছি সবাই? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে। তাহলে ধারা 12তে বলছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় সেই জায়গাগুলো বলছে। মানে আমাদের আগে শিরোনামটা বুঝতে হবে ভাই, আমি কি পারি না পারি সেটা পরের বিষয়, আমাদেরকে আগে টপিকটা বুঝতে হবে। আমরা যদি টপিকটা বুঝি তাহলে কি হবে জানেন, আমরা বানিয়ে বানিয়েও লিখতে পারবো। আমরা কিন্তু বানিয়ে বানিয়েও লিখতে পারবো। আর টপিকটাই যদি না বুঝি তাহলে বানাবো কিভাবে? মানে আমার কাছে তো সম্বল থাকতে হবে, ঠিক না, যে এই জিনিসটা আসলে কি। আমি যদি আবার বলি যে আপনি আপনার বন্ধুর সাথে চুক্তি করলেন যে একটা জমি কিনবেন দুইজনে একত্রে। তো জমিটা এমন একটা জায়গায়, জমিটা ধরেন সমুদ্রের মাঝখানে। আমরা যদি একটু ইমাজিন করি যে সমুদ্রের মাঝখানে জমিটা, এখন এক বন্ধু বলতেছে যে সে জমিটা কিনবে না, মানে তার সাথে পার্টনারশিপে থাকবে না। অপর বন্ধু যে ক্ষতি হবে সে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না বা পর্যাপ্ত হবে না, বা ক্ষতিপূরণ কখনো সে পাবে না, বা ক্ষতিপূরণ নির্ণয়ই করা যায় না। তখন আদালত বলবে ভাই এত ঝামেলার কি দরকার, তোমার যত সমস্যা থাকুক তুমি কাজটা করে দাও, আর কোনো ঝামেলা দরকার নাই, তুমি চুক্তি অনুযায়ী, কন্ট্রাক্ট অনুযায়ী কাজটা করে দাও। মানে আদালতে চুক্তিকে এনফোর্স করার আদেশ দিবে যে চুক্তি হয়েছে, চুক্তির কাজ করো, শেষ। কারণ তোমার সাথে 4টা ঘটনা ঘটছে, বা 4টার যে কোনো একটা ঘটছে। কোন 4টা বলেন তো? এই যে 4টা আমি বললাম। তাহলে এখান থেকে যেভাবে আসতে পারে ডিরেক্ট, বার কাউন্সিল এবং জুডিশিয়াতে ডিরেক্ট রিটেন কোশ্চেন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে বা কোন চুক্তিগুলোর ক্ষেত্রে আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিবে। তারপরে প্রিলি হিসেবে আসতে পারে যে কত ধারায় বলছে, কয়টা ক্ষেত্রে বলছে। আর ভাইবা হিসেবে এই কোশ্চেনটা খুব কমই আসে। 12র বিপরীত হচ্ছে 21। 12র বিপরীত কত? 21। আচ্ছা, আরেকটু আমি মাঝখানে একটু বলি যে আমাদেরকে আগে মেন্টালি সেট আপ হতে হবে যে আমরা কি পাশ করব, আমরা কি বিচারক হব, নাকি আমরা সব জানবো, বড় করে পড়ব, নাকি সিলেবাসটাকে ছোট করে পড়ব। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন? যে আমরা কি পাশ করব, নাকি আমরা বিচারক হব, নাকি আমরা আইনের জ্ঞানে পণ্ডিত হয়ে যাব। আমি পণ্ডিত হয়ে বালিশের নিচে নিয়ে ঘুমাইলাম, কোনো লাভ হবে বলেন? যদি পরীক্ষায় পাশ না করি, আমার স্বপ্ন যদি পূরণ না হয়, অ্যাডভোকেট বা বিচারক আমি যদি না লিখতে পারি, কোনো লাভ আছে বলেন? তাহলে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট না সেই জায়গাগুলো আমি কেন পড়ব? আরেকটা কথা বলি, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট না সেই জায়গাগুলো আপনি পড়বেন যখন আপনি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে ফেলবেন, তখন আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। কনফিডেন্স গ্রো করলে কি হবে বলেন তো? যে জায়গাগুলো ইম্পর্টেন্ট না, যে জায়গাগুলো আপনি বাদ দিচ্ছেন, সেই জায়গাগুলো থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আর যারা আমরা সব জানতে চাই, যারা আমরা প্লাস পাইতে চাই, তাদের নিয়ে আমি কথা বলি না, তাদের নিয়ে কথা বলার অ্যাবিলিটি আমার নাই। তার মানে হচ্ছে আমরা সিলেবাসকে শর্ট করব, মানে এটা না যে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো বাদ দিয়ে দিব। মানে আমি এই কথাগুলো কেন বললাম, আমরা 12 থেকে চলে গেলাম কোথায়? 21-এ। এই কারণে বললাম। তা আপনার মাথা গরম হয়ে যেতে পারে যে মিঠু দাদা বক বক করে কি বলে এগুলো, সে 12 থেকে 21-এ চলে গেছে, মাঝখানে ধারাগুলো কই? ঠিক না? এরকম মনে হতে পারে না? ওকে, তো আমরা চলে যাব 12 থেকে 21-এ। আচ্ছা, 12-তে কি বলছে আমাদের মনে আছে? 21-এ বলছে তার
উল্টোটা। ক্লিয়ার? আমাদের 13 থেকে 19 পর্যন্ত কিছু ধারা আছে যেগুলো পড়তে হবে, এবং এখান থেকে প্রিলিতে কোশ্চেন হয়, ভাইভাতে কোশ্চেন হয়, কিন্তু রিটেনে কোশ্চেন হয় না। আমি সেগুলো বলবো। তো আমরা 21টা একটু শেষ করে আসি, যেহেতু 12-র সাথে মিল আছে। তো 21-এ যেটা বলছে যে এই যে না, আমরা একটু আগে বললাম যে আদালত বলবে যে ভাই কোনো জামালার দরকার নাই, তুমি এই চুক্তি অনুযায়ী কাজটা করে দাও। 21-এ বলতেছে উল্টো জিনিস। 21-এ বলতেছে, আদালত বলতেছে কিরে তোর সমস্যা কি, তুই এমন করস কা, তোর টাকা দিছে, যেই টাকা দিছে ক্ষতিপূরণ তো পর্যাপ্ত, তোর সমস্যা কি, কেন কাজটা করতে হবে, কেন কাজটা করতে হবে? সে চুক্তি করছে, ঠিক আছে ক্ষতিপূরণ হইতেছে, তোরা দিতে আছে, সমস্যা কোথায়? আমি ভাই এটা কাজ করার আদেশ দিতে পারবো না, কারণ তুমি তো ক্ষতিপূরণ পেয়ে সন্তুষ্ট, তোমার এক্সপেকটেশন ছিল 10 টাকা ক্ষতিপূরণ, সে 10 টাকা ক্ষতিপূরণ দিতেছে, সমস্যাটা কোথায়? মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আদালত কোন কোন চুক্তিগুলোর ক্ষেত্রে চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করার আদেশ দিবে না, ঠিক তার বিপরীত। ক্লিয়ার বিষয়টা? এখন মনে করেন যে আমি যদি আবার ভালোবাসার গল্পে ফিরে আসি, আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়ে আমাকে বিয়ে করবে না, মেয়ে বলতেছে যে আমি তোমাকে ক্ষতিপূরণ দিব। আমি বললাম ঠিক আছে, তুমি যদি আমাকে ক্ষতিপূরণ দাও আমাকে 5 লাখ টাকা দিতে হবে। মেয়ে বলতেছে ওকে ডান, নাও 5 লাখ টাকা। তো আদালতের কাছে আমি 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 আবার গিয়ে যদি বলি যে আদালত আদালত সে তো আমাকে বিয়ে করতেছে না, তখন আদালত বলে তুমি ক্ষতিপূরণ পেয়ে সন্তুষ্ট না? তখন আমি যদি বলি যে হ্যাঁ আমি ক্ষতিপূরণ পেয়ে সন্তুষ্ট, তখন আদালত বলবে তাহলে সমস্যা তো নাই, তাহলে তো আমি এই চুক্তি অনুযায়ী যে কাজ করার কথা ছিল সেটা করার আদেশ দিতে পারি না, সেটা 21-এ বলে দিছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো ধারা 21-এ বলছে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রগুলোতে আদালত স্পেসিফিক ভাবে এনফোর্সেবল বা কার্য সম্পাদন করার আদেশ দিবে না। এখানে 8টা ক্ষেত্র বলছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রিলি, রিটেন, ভাইভা সকল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। 8টা ক্ষেত্র বলছে, যেমন হচ্ছে এরকম, আমি যদি একটা একটা করে বলি। 1 নম্বরে বলছে যে ওকে চুক্তি করলাম, চুক্তি করার পরে দেখা গেল যে আমি চুক্তি অনুযায়ী কাজটা করব না, মানে এক পক্ষ চুক্তি অনুযায়ী কাজটা করবে না, কিন্তু দেখা গেল যে চুক্তি অনুযায়ী কাজ না করলে যে ক্ষতিপূরণ হয়, যে ক্ষতি দেওয়ার কথা, ক্ষতিপূরণ যেভাবে করা দরকার সেভাবে ক্ষতিপূরণ করছে। এই ক্ষেত্রে আদালত কাজ করার আদেশ দিবে না। মানে বিষয়টা এরকম, যেখানে আমি ক্ষতিপূরণ পেয়ে গেছি সেখানে কাজ করার কেন আদেশ দিবে বলেন? তাহলে ডাবল কাজ হয়ে গেল না? মানে আমি ক্ষতিপূরণ পেয়ে গেছি এবং আমার কাছে মনে হয়েছে যে ইটস সাফিসিয়েন্ট, এটা পর্যাপ্ত, এটা পর্যাপ্ত পরিমাণ, তো সেই জায়গায় আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেখানে আদালত দেখতেছে যে চুক্তির কন্ডিশনগুলো বা চুক্তিতে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আদালত মানে বুঝতে পারতেছে না, নিশ্চিতভাবে বুঝতে পারতেছে না চুক্তির শর্তগুলো। আদালত যেখানে নিজেই বুঝতে পারে না, তাহলে সেখানে আদালত সুনির্দিষ্টভাবে কাজ করার আদেশও দিবে না। ক্লিয়ার? সেখানে আদালত সুনির্দিষ্টভাবে কাজ করার আদেশও দিবে না। আবার ধরেন আমি আপনি এমন একটা চুক্তি করছি যেটার হাব বা
দেখলেই মনে হয় যেটার মধ্যে বাতিল বাতিল একটা ভাব আছে, এটার মধ্যে একটা বাতিল বাতিল একটা ভাব আছে। যেমন আমরা অনেক সময় মেয়েদের সাথে রিলেশন করতে যাই, কিন্তু আমার ভিতরে থাকে যে আমি ওকে মন থেকে ভালোবাসবো না। আমার মেয়ের মধ্যেও ভিতরে থাকে যে আমি ওকে মন থেকে ভালোবাসবো না। তার মানে শুরু থেকে বাতিল বাতিল একটা ভাব, ব্রেকআপ ব্রেকআপ একটা ভাব। তো এরকম চুক্তির প্রকৃতি বা চুক্তিটা দেখতেই যদি মনে হয় যে এটার মধ্যে বাতিল বাতিল একটা ভাব আছে, মানে বাতিল যোগ্য, যে জিনিসটা বাতিল বাতিল যোগ্য সেই জিনিসটা করার জন্য আবার আদালত কি বলতে পারে বলেন? আদালত কি বলবে যে বাতিল বাতিল ভাব তাহলে এরই কাজ করে? এটা কি বলবে আদালত? এটা সম্ভব বলেন? এটা সম্ভব না। তার মানে হচ্ছে যদি কোনো চুক্তির প্রকৃতি বাতিল যোগ্য হয় তাহলে সেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিবে না। তারপরে এরকম যে ধরেন যে আমরা 5 জন মিলে একটা কোম্পানি ফরমেশন করলাম, মানে একটা কোম্পানি গঠন করলাম, তাহলে আমরা কি প্রমোটার, আমরা কি উদ্যোক্তা, আমরা কি প্রবর্তক। তো প্রবর্তকের জন্য মানে নির্দিষ্ট ক্ষমতা আছে, সে নির্দিষ্ট ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো প্রবর্তক বা প্রমোটর বা উদ্যোক্তা কাজ করে সেখানে আদালত কোনো কথা বলবে না, আদালত সেখানে কাজ করার আদেশ দিবে না। বলেন যে আমি আপনার সাথে একটা চুক্তি করলাম, দেখা গেল যে এমন একটা চুক্তি করছি, চুক্তি অনুযায়ী যদি কাজ করা শুরু করি তাহলে সেই কাজ করতে 3 বছরের বেশি সময় লাগবে। যে চুক্তিগুলোতে 3 বছরের বেশি সময় লাগবে কাজ সম্পাদন করতে, সেই চুক্তির কাজগুলো সম্পাদন করার জন্য আদালত আদেশ দিবে না। এটা কি ক্লিয়ার নাকি উদাহরণ দিব? তারপরে মনে করেন যে এরকম বিষয়টা যে আমি আপনি চুক্তি করলাম যে এখানে একটা খাল কাটবো বা এখানে একটা পুকুর কাটবো। তো আমরা জানি যে এখানে এমন একটা খালি জায়গা পড়ে আছে, সেখানে পুকুর কাটা যাবে, পুকুর কেটে মাছ চাষ করব, এরকম আমরা দুজনে একটা চুক্তি করলাম। কিন্তু দেখা গেল যে চুক্তিটা সিগনেচার করার আগেই ওই জায়গার যে প্রকৃত মালিক সে বাড়ি করে ফেলছে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আমরা যখন চুক্তি করি, দুই পক্ষ যখন চুক্তি করে তখন চুক্তির বিষয়বস্তু কিন্তু প্রেজেন্ট থাকে, কিন্তু চুক্তি স্বাক্ষর হওয়ার আগে যদি দেখা যায় যে সে বিষয়বস্তু নাই, বিলুপ্তি ঘটছে, তাহলে সেখানে আদালত মানে বিষয়বস্তুই তো নাই, আদালত কেমনে বলবে যে তোমরা চুক্তি অনুযায়ী কাজ করে? এটাকে আদালত বলবে বলেন? এটা বলবে না। তার মানে আমি 8টা জায়গা দেখলাম। আবার মনে করেন যে এরকম আপনি মানে ধরেন কিশোর কুমারের সাথে বা কোন একটা শিল্পীর সাথে সে গান গাবে আপনার ফাংশনে, আপনি চুক্তি করলেন। আচ্ছা ভাই, আপনি চাইলে আমি চাইলে কি গান গাইতে পারবো? গান গাওয়াটা কি ব্যক্তিগত দক্ষতা না, না পার্সোনাল একটা স্কিল না? এখন সেই ব্যক্তি রিফিউজ করলো যে আমি আপনার অনুষ্ঠানে গান গাইতে পারবো না। যেহেতু একটা পার্সোনাল একটা স্কিলের সাথে রিলেটেড, তখন আদালত এই চুক্তি অনুযায়ী কাজ করার আদেশ দিবে না। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমরা দেখলাম 8টা ক্ষেত্র দেখলাম। আপনারা যারা নোট করতেছেন তারা একটু নোট করে নেবেন, বারবার দেখে রিপিট করে নোট করে নেবেন, ভালো হবে। মানে আপনার নোট করার চাইতে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? যে আমরা এই আইনটাকে ভালোভাবে বুঝি কিনা। এবার আপনি চাইলে এই আটটা যেই বললাম যেটা মুখস্থ করতে পারবেন, কিন্তু লাভ কি? কোনো লাভ নাই তো। আপনি মুখস্থ কেন করতে যাবেন? হ্যাঁ, আপনি মুখস্থ করেন, সেটা নিয়েও আমার কোনো ঝামেলা নাই।
আমার ঝামেলার জায়গা ওইটাই যে আপনি না বুঝে কেন মুখস্থ করতে যাবেন। আগে আপনি একটা ক্লিয়ার ধারণা রাখেন, তারপরে আপনি নোট করেন যা করেন। আমরা অনেক সময় কি করি জানেন, যেমন আমাকে অনেকেই বলে যে দাদা আমি আপনার লেকচারগুলো নোট করতেছি, ইউটিউবের যত লেকচার আছে আমি নোট করতেছি। তো আমার কথা আছে যে আপনি কেন নোট করেন, আপনি আগে বিষয়টা বুঝবেন, বুঝার পরে আপনি নিজে একা একা লিখবেন। আর যতদিন পর্যন্ত একা একা না লিখতে পারবেন ততদিন পর্যন্ত মনে করবেন যে আপনার প্রস্তুতি ভালো না। সাপোজ আমি যেই ধারা 5 থেকে 21 পর্যন্ত বলার চেষ্টা করলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের, তো এই জায়গাটুক যদি আপনি সাথে সাথে নোট করেন সেটা একটা প্রেক্ষাপট। আর আপনি যদি বিষয়টি ভালোভাবে মাথায় নিয়ে আপনি নিজের মতো করে নোট করেন সেটা হচ্ছে বেটার অপশন। আচ্ছা, আমরা 21 দেখলাম যে ধারা 1 থেকে 21 পর্যন্ত সুনির্দিষ্ট প্রতিকারণে যেই ধারাগুলো পড়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে এমসিকিউ প্যাটার্নে যেটা আছে 13, 14, 15, এটা জাস্ট এমসিকিউর জন্য, এবং ভাইভাতে খুব বেশি প্রশ্ন হয় না, প্রশ্নের ধরন যখন কঠিন হয় তখন ভাইভাতে কোশ্চেন হয়ে থাকে। আর আমি যে সামগ্রিক বিষয় আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বার কাউন্সিল এবং জুডিশিয়ালি প্রিলি রিটেন ভাইভাকে কেন্দ্র করে ধারা 21 থেকে যেভাবে আসতে পারে রিটেন, বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য প্রিলি এবং ভাইভা, মানে সমস্ত জায়গায় এই জায়গাটা কাজে লাগতে পারে। তার মানে কি দাঁড়ালো, যে আমাকে আগে বুঝতে হবে কোন জায়গাটা হিট করতেছে ফর রিটেন অর ভাইভা অর প্রিলি। এই জায়গাটা আমরা না বুঝতে পারলে আমাদের সিলেবাসকে আমরা একসাথে করতে পারবো। আমাদের পড়ার সময় আমরা যখন কোনো কোচিং সেন্টারে পড়ি বা কোনো শিক্ষকের কাছে পড়ি তখন আমরা বলি যে স্যার আমি বার কাউন্সিলের প্রিলি পড়বো, স্যার আমি বার কাউন্সিলের রিটেন পড়বো। এটা কেন ভাই? এই যে একসাথে যে প্রিলি রিটেন ভাইভা পড়া যায় এটা আপনারা বুঝতে পারছেন, পড়াটা ইজি হয়ে যায় না? তখন আপনার মধ্যে কনফিডেন্স বাড়ে না? আপনি যখন প্রিলির জন্য পড়তেছেন তখন হচ্ছে ধারা 12-তে ধারা 21-এ যে জায়গাগুলো আছে, যে ক্ষেত্রগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলুন, তাহলে আপনার রিটেন প্রিপারেশন পারফেক্ট। আমরা রিটেনের জায়গাটা নিয়ে একটু বেশি চিন্তা করি, ঠিক না? মানে আমরা যদি একসাথে বুঝি যে যেমন ধারা 6 নিয়ে ধারা 7 নিয়ে কখনো রিটেন হবে না, তাহলে ওটা বাদ, ওটা রিটেন সিলেবাস থেকে বাদ, ওটা জাস্ট ফর এমসিকিউ। এই যে পড়ার সময় আমাকে বুঝতে হবে যে হুইচ ওয়ান ইজ বেটার ফর এমসিকিউ, হুইচ ওয়ান ইজ বেটার ফর রিটেন অ্যান্ড ভাইভা। এই জায়গাগুলো আমরা পার্ট টু পার্ট না করতে পারলে পড়াটা আজীবন কঠিন থেকে যাবে, আজীবন কঠিন থেকে যাবে। আর হচ্ছে দেখেন ধারা 1 থেকে 21 পর্যন্ত আমাদের কিন্তু শেষ। আমরা পড়ছি কয়টা ধারা? মাত্র কয়েকটি ধারা পড়ছি। তো এভাবে আসলে পড়াটা শেষ করা উচিত। ক্লিয়ার বিষয়টা? তো ভালো থাকুন, আমাদের দেখা হবে পরবর্তীতে। এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা 1 থেকে 21 পর্যন্ত ধারার বিস্তারিত যে জায়গাগুলো পড়া উচিত ছিল সেই জায়গাগুলো আলোচনা করার চেষ্টা করলাম, এবং আইনের যত কিছু আছে সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল ঘাটলেই পেয়ে যাবেন। আপনার একটা পারফেক্ট প্রস্তুতি হয়ে যাবে আশা করি। ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে।